টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো জাতীয় রাজস্ব বোর্ডের অর্থ বছরের প্রথম মাসে যে রাজস্ব আদায় হয়েছে সেই বিষয়টি নিয়ে। এনবিআর থেকে যে তথ্য জেনেছি তাতে দেখা যাচ্ছে যে জুলাই মাসে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে তা গত বছরের তুলনায় প্রায় 25% বেশি। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন, সিপিডির নির্বাহী পরিচালক। আমরা একটু জানতে চাই যে এই পরিস্থিতির মধ্যে যে রাজস্ব আদায়ের বেশ খানিকটা বেড়েছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এক মাসে যে অগ্রগতিটা হয়েছে রাজস্ব আদায়ে, সেটাকে আমি ইতিবাচক ভাবেই দেখি। কারণ আমাদের সামগ্রিকভাবে তো রাজস্ব আদায় খুব ধীর গতিতে হয় এবং প্রবৃদ্ধি খুব একটা বেশি হয় না, এবং প্রতি বছরই দেখা যায় যে লক্ষ্যমাত্রাটি থাকে তার চাইতে কম হয়। এখানে একটা বড় ঘাটতি রয়ে যায়। তো সেই জন্য বছরের শুরুতেই প্রথম মাসে যে প্রবৃদ্ধিটা, এটা তো ভালো, এবং এটা যদি বজায় থাকতে পারে তাহলে কিন্তু এই ঘাটতিটা কমবে বলে আমার ধারণা। 25% প্রবৃদ্ধির পরেও যে লক্ষ্যমাত্রা অর্জিত হয় না, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটা কি লক্ষ্যমাত্রাটাই অনেক বেশি ছিল, না আরো কিছু কালেকশনের সুযোগ ছিল? এখানে দুটোই বিষয়। একটা হচ্ছে যে যদি আমরা মনে করি যে রাজস্ব আদায় করা অনেকটা, টার্গেটটা যেটা দেওয়া হয় এটা অনেক লম্বা, তো অর্থাৎ অনেক বড়, সেটা অবশ্যই রয়েছে। কিন্তু তার বাইরেও আদায় করার পোটেনশিয়াল, অর্থাৎ আদায় করা যাবে সেটারও সম্ভাবনা বেশি। কারণ আমাদের যে জনসংখ্যা এবং আমাদের যারা আয় কর কিংবা কর দেওয়ার মতো যোগ্য জনগণ, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। সেই তুলনায় আদায়টা অনেক কম হয়ে থাকে। সেই জন্য আমি বলবো যে দুটোই, একদিকে বর্তমান অবস্থায়, বর্তমান কাঠামোতে জাতীয় রাজস্ব বোর্ডের যে সক্ষমতা রয়েছে, সেই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই লক্ষ্যমাত্রাটা অনেক বেশি থাকে। কিন্তু আবার অন্যদিকে যদি সত্যি লক্ষ্যমাত্রাটা আদায় করার সক্ষমতাটা থাকতো, তাহলে কিন্তু আমাদের আরো বাড়তো আদায়টা। এই যে জুলাই মাসে যে আদায় হয়েছে তার সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট খাতে, মূল্য সংযোজন কর, যেটা সাধারণ মানুষের উপরে সবার ক্ষেত্রে সমানভাবেই পড়ে। 32% প্রবৃদ্ধি হয়েছে। আর অন্য যে দুইটা খাত থেকে বলা হয়েছে আয়কর এবং ভ্রমণ কর, সেই জায়গাতে 21% প্রবৃদ্ধি হয়েছে। আমদানি রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয়েছে 17.52%। তো এই সাধারণ মানুষের যে খাত, ভ্যাটের উপরেই এবারও জোরালো দেখা গেছে। তা আপনি এই বিষয়টাকে আসলে যদি একটু রাজস্ব আহরণের ক্ষেত্রে বিশ্লেষণ করেন। হ্যাঁ, দেখেন, আমরা সবসময় বলে থাকি যে রাজস্ব আহরণটা এমন হতে হবে যেটা কিনা প্রগতিশীল, অর্থাৎ যার যেমন আয়, যার যেমন সক্ষমতাটা, সেই রকম ভাবেই কর আদায় করতে হবে। এবং সেই জন্য আমাদের আয় নির্ভর, অর্থাৎ আয়করটাই আদায়টাই বেশি হবে, এইরকমই। কিন্তু আমাদের বর্তমান কর কাঠামোর মধ্যে আমরা যদি দেখি, তাহলে কিন্তু প্রত্যক্ষ আয়করের অংশ 35% মতো, বাকিটা পরোক্ষ করের থেকেই আদায় হওয়ার 65% মতো। অর্থাৎ এইটা আমাদের প্রগতিশীল কর ব্যবস্থার লক্ষণ না, বরঞ্চ এটাকে আমরা বলবো যে এটা একটা রিগ্রেসিভ, অর্থাৎ অপ্রগতিশীল একটা কর ব্যবস্থা, যার ফলে সাধারণ মানুষের উপরে করের বোঝা পড়ে। কারণ পরোক্ষ কর, অর্থাৎ মূল্য সংযোজন কর, আপনি কিছু কিনলেন বাজারে, যে সেটা যে কোনো পণ্যই হোক, কাপড় চোপড়, খাদ্যদ্রব্য কিংবা অন্যান্য প্রয়োজনীয় পণ্য, সেগুলোর উপরে কিন্তু সকলেরই একই হারে কর দিতে হয়, ধনী দরিদ্র সকলের ক্ষেত্রে। সুতরাং এখানে বোঝাটা এমন ভাবে পড়ছে যে সেখানে আয়টা বিবেচনা করতে হচ্ছে না। তো আয়ের উপর যদি করের ব্যবস্থাটা নির্ভরশীল হয়, তাহলেই কিন্তু একমাত্র আমরা অনেকটাই সাম্যতা বজায় রাখতে পারবো। পুরোপুরি না, কারণ এখানে আমরা দেখি যে করের আবার আদায়ের ক্ষেত্রে যেহেতু অনেক কম হয়, সেজন্য যারা কর দিচ্ছে তাদের উপরই করের বোঝা বারবার এসে যাচ্ছে। তো সেজন্য এই যে এখন উন্নতিটা হয়েছে এক মাসে, সেটা ভালো খবর। কিন্তু আবার দেখছি যে আমরা পরোক্ষ করের উপর নির্ভরশীলতাটা রয়েই গিয়েছে।
আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা শুনছি। এই অর্থ বছরের প্রথম মাসের শুরুটা একটা প্রবৃদ্ধি দিয়ে হয়েছে, একটা ভালো প্রবৃদ্ধি দিয়ে হয়েছে। এই বাকি সময়গুলোতে আসলে আপনি কি মনে করছেন যে এই প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারবে কিনা, লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারবে কিনা? চেষ্টা করলে তো অবশ্যই পারবে। লক্ষ্যমাত্রার কাছাকাছি কতখানি যেতে পারবে সেটা বলা যায় না, কারণ লক্ষ্যমাত্রাটা অনেক বেশি দেওয়া হয়, কিন্তু আগের চাইতে বেশি, এবং এই যে ধারাটা এটা অব্যাহত থাকলে আদায় করা সম্ভব। তবে নির্বাচনের আগে রাজনৈতিক অবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকে সেটাও একটা বিবেচনার বিষয়। তখন যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু লক্ষ্যমাত্রার উপর একটা টান পড়বে আরো বেশি। তো সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, এবং সেই জন্য এই আগামী কয়েক মাসের মধ্যেই যে সমস্ত উৎস থেকে কর আদায় করা এবং যে টার্গেটগুলি দেওয়া আছে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করা প্রয়োজন। অর্থ বছরের প্রথম মাসে যে পরিমাণ আদায় হয়েছে, 25% প্রবৃদ্ধি হয়েছে, এই প্রবৃদ্ধির ধারাকে আপনি যদি মার্কিং করতে পারি বা মূল্যায়ন করতে বলি, আসলে আপনি কত দিতে চান এনবিআর কে? না, এই ধারা তো অবশ্যই ভালো, ইতিবাচক। তবে এক মাসের অগ্রগতি দিয়ে তো আর বোঝা যায় না, কিন্তু এটা বোঝা যায় যে নিশ্চয়ই এখানে একটা চেষ্টা হয়েছে, এবং এই চেষ্টার ফলেই কিন্তু 25% প্রবৃদ্ধি খুব ভালো হয়েছে। আমি তাদেরকে অবশ্যই ভালো ফলাফল এটা তার মনে করি। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা টেকসই ভাবে, অর্থাৎ সাস্টেইনেবল ভাবে ধরে রাখতে হলে এইখানে সংস্কার করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, শক্তিশালীকরণ, সুশাসন এবং মানব সম্পদের দক্ষতা সবকিছু কিন্তু না করলে এটা ধরে রাখা যাবে না। আপনি তাহলে বলতে চাচ্ছেন যদি রাজস্ব খাতে একটা বড় ধরনের সংস্কার হয়, সেই ক্ষেত্রে আমাদের যে লক্ষ্যমাত্রা থাকে তার কাছাকাছি যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে? অবশ্যই, কারণ সংস্কার তো ধরেন অনেক পর্যায়ে আছে। সেটা প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন, সেগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তির ব্যবহার। সেটা এখন যে অনলাইন সাবমিশনের ব্যবস্থা করা হয়েছে এটা একটা ভালো পদক্ষেপ, কারণ কর দাতা এবং কর আহরণকারীর মধ্যে হিউম্যান ইন্টারঅ্যাকশনটা যাতে যত কম হয় ততই ভালো। এখানে হয়রানি কিংবা অন্য ধরনের সমস্যা হয় সেগুলো কমানো, এটি একটি বিষয়। তারপরে হচ্ছে যে মানব সম্পদের দক্ষতা, পর্যাপ্ত মানব সম্পদ সেগুলোও কিন্তু দরকার। তো সেজন্য ওই সংস্কার করলে এই কর আদায়ের পরিমাণটা অবশ্যই বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য।